দিয়েছেন না ওইটা এফি করছেন? হ্যাঁ, সাউন্ড দেখেন তো, ঠিক আছে। হ্যাঁ, আমি লাইভে যাইনি এখনো, দাঁড়ান আমি দেখতেছি। সাউন্ড দেখো তো, চেক করো। না ঠিক আছে, গ্রুপ ঠিক আছে। হ্যাঁ ভাই, এমসিকিউর পিডিএফ দিব অবশ্যই, সমস্যা নাই। তবে শুধু পিডিএফ দিলে তোমরা আসলে বুঝতে পারবে না যে আসলে আমি যে 70 বা 80টার মতো এমসিকিউ করাচ্ছি, এখান থেকে আসলে কোয়েশ্চেনগুলো কমন হবে কিভাবে, সেটা একটা ব্যাপার আছে। আবার দেখা যাচ্ছে অনেকে শুধু শুধু এমসিকিউ একটু মুখস্থ করে চলে যেতে বা তখন দেখা যাচ্ছে বেশ কিছু সমস্যা হবে। তো সাজেশন তো দিবই আমি, মানে পিডিএফ তো দিবই, বাট তার আগে একটু তোমাদের এই বিষয়ে কথাবার্তা আছে, অল্প কিছুক্ষণ ভাই, খুব বেশিক্ষণ না। তবে আশা করছি যে তোমাদের মানে এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আমাকে দিবা, আমি চাই নিলাম তোমাদের কাছে 1.5 ঘন্টা সময়, যে তবে এই 1.5 ঘন্টা সময় আমাকে দিলে তোমাদের এতে করে যে লস হবে এরকমটা ভাবিও না, ইনশাল্লাহ লাভ হবে। যদি তুমি এতটুকুই বলতে পারি যে এই 1.5 ঘন্টা সময় এখানে দেওয়ার জন্য, এখন দুপুর সময় পাই, তো এই জন্য আমি দুপুরের সময় আসলাম, যে দুপুরের সময় তুমি এখন জাস্ট ক্লাসটা করে খাওয়া দাওয়া করে গোসল টোসল দিয়ে হয়তো একটা ঘুম দিবা, দিয়ে ঘুম থেকে উঠে আবার পড়াশোনা করবা। বাট এখন যে তুমি কাজটা করবা সেটাতে তোমার লস হবে না ক্লাসটা করতে। ঠিক আগের মতো একই কথা, আমি নিজে শেয়ার দিলাম, কারণ যাতে অনেকে ক্লাস করতে পারে, চাইলে তোমরা শেয়ার দিতে পারো। আমি আমার পেজে শেয়ার দিয়ে, গ্রুপে একটু শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি একটু অ্যান্সারগুলো বলবো, ফার্স্ট অ্যান্সার বলবো ভাইয়া। জুবাইয়ের, ও আচ্ছা, প্রথম থেকে 1 থেকে যাই আমি। দেখো, যদি 1 নম্বর এটা নিয়ে আসছি, বিন কার্ডে উল্লেখ থাকে, এই বিন কার্ড সম্পর্কে খুব বেশি কোশ্চেন আসে, মানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তেমন ভালো পারি না। ঠিক আছে, আমি কমেন্ট খুব কম দেখবো, তারপরে তোমরা অ্যান্সারগুলো করবো, আমি অ্যান্সারগুলো দেখবো। যারা আমার অ্যান্সার করবো কমেন্টে, তাদের অ্যান্সারটা আমি খুব দ্রুত দেখবো এবং দ্রুত আমি বুঝাবো এবং অ্যান্সার নিব। বিন কার্ড বলতে পণ্যের গুদাম, যেটা গুদাম ঘর, ওই গুদাম ঘরে যে পাহারাদার থাকে বা গুদাম রক্ষক থাকে, পাহারাদার না বলে রক্ষক বলতে পারি, রক্ষক থাকে, উনি একটা বই বা রেজিস্টার সংরক্ষণ করেন। ওই রেজিস্টারে উনি হিসাব রাখে যে গুদাম ঘরে কতটুকু পণ্য ঢুকলো, কতটুকু পণ্য বেরোলো। হ্যাঁ, ওইখানে হচ্ছে কত দামের পণ্য ঢুকলো, মানে কত দামের পণ্য বের হয়ে গেল, এগুলো হিসাব রাখা হয় না। মানে দাম লেখা থাকে না, শুধুমাত্র কি লেখা থাকে, পণ্যের আগমন ও নির্গমন লেখা থাকে। অর্থাৎ পণ্যের আগমন এবং নির্গমন এই দুইটা থাকে, কিন্তু এটা থাকে না, অর্থাৎ 1 এবং 2। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্রুত অ্যান্সার বলবো অবশ্যই, ফার্স্ট অ্যান্সার বলবা। মেবি হচ্ছে হচ্ছে না, এবার ঠিক আছে না, বড় বোঝা হচ্ছে এবার। 1-এর ক, 1-এর ক, অনেকের রাইট অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে। এরপর দেখো পরের কোশ্চেন, চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের সদস্যগণ কোনটি পায়? যখন চুক্তি নাই, মানে চুক্তিতে কোনো কিছু উল্লেখ নাই, তখন অংশীদারি কারবারটা কী পেয়ে থাকে? 6% হারে ঋণের সুদ, ব্যবস্থাপনার জন্য বেতন, কারবার থেকে আনিত হচ্ছে মূলধনের উপর সুদ বা কারবার আনিত সুদ, বিক্রয়ের কমিশন। এখানে কোনটা হবে? এখানে অবশ্যই 6% হারে ঋণের সুদ হবে। কি বলছি আমি? 6% হারে ঋণের সুদ। আমি এখানে একটা কথা বলে রাখতে পারি যে আমাদের কয়েকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে মূলধন, উত্তোলন আর হচ্ছে ঋণ। তো এখানে আরেকটা থাকতে পারে, উত্তোলনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার থাকে, পণ্য উত্তোলন, সো এখান থেকে খেয়াল করো, মূলধনের ওপরে যদি চুক্তিতে উল্লেখ থাকে, তো চুক্তিতে যার উল্লেখ থাকবে সে তার উপর সুদ ধরতে হবে। মানে কি, চুক্তি যদি মূলধনের উপর সুদ ধরতে বলে সুদ ধরতে হবে, উত্তোলনের উপর সুদ ধরতে বললে সুদ ধরতে হবে, ঋণের উপর যত % বলবে তত % সুদ ধরতে হবে, যদি 10% বলে 10% সুদ ধরতে হবে, এবং যেই তারিখ থেকে বলবে সেই তারিখ থেকে যতদিন ঋণটা ব্যবহৃত হবে ততদিন সুদ ধরতে হবে। আর পণ্য উত্তোলনের উপরে যদি সুদের হার উল্লেখ থাকে তাহলে ধরতে হবে যে পণ্য উত্তোলনের উপর 10% হারে সুদ ধরো বা সুদ ধার্য করতে হবে, তখন আমাকে সুদ ধার্য করতে হবে। কিন্তু যদি ধরো সুদের হার উল্লেখ নাই, যদি উল্লেখ না থাকে, তাহলে একমাত্র ঋণের ওপরে কত %? 6% সুদ ধরতে হবে।
তাহলে কি বলছি আমি, ঋণের উপরে 6% সুদ ধরতে হবে। এটা একটা আইন আছে 1932 সালের যে অংশীদারি আইন, সেই অংশীদারি আইন অনুসারে, অংশীদারি আইন, এটা মাথায় রাখিও, 1932 সালের অংশীদারি আইন মোতাবেক ঋণের উপরে 6% সুদ ধরতে হবে। যদি সুদের হার উল্লেখ না থাকে, যদি সুদের হার ধরতে না বলে, মানে কিছুই বলা না থাকে, তাহলে 6% সুদ ধরতে হবে, আমরা জানি। এছাড়া পণ্য উত্তোলনের উপর ধরতে হবে না, উত্তোলনের উপর ধরতে হবে না, মূলধনের উপর সুদ ধরা দরকার না। এখান থেকে একটা 100% কোশ্চেন আসবে, দেখিও। আমি যে কয়েকটা বোর্ড কথা বলছি, প্রত্যেকটা বোর্ডের মধ্যে মিনিমাম 3টা বোর্ডে এই থেকে একটা কোশ্চেন হবেই, মাস্ট বি। এরপরে বলছি, দেখো কোনটি অংশীদারি কারবারের বৈশিষ্ট্য নয়। দেখো অংশীদারি কারবারের বৈশিষ্ট্য নয়, পারস্পরিক প্রতিনিধি, অসীম আয়ুষ্কাল, অসীম দায়, সম্পত্তি সমূহ, বা ওখানে বেশ কিছু ব্যাপার আছে। যাই হোক, এখানে আমরা উত্তরটা পেয়ে গেছি, সেটা হচ্ছে অসীম আয়ুষ্কাল, এটা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। যদি এটা দরকার, এটা যদি হইতো, তাহলে পরবর্তী কোম্পানি সংগঠনের উদ্ভব হইতো না। তো অসীম দায় এটা বৈশিষ্ট্য নয়, বাদবাকি সবই হচ্ছে কি, অসীম আয়ুষ্কাল এটা বৈশিষ্ট্য নয়, বাদবাকি হচ্ছে সবগুলাই অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। এরপরে খুব বেশি কোশ্চেন দেই নাই আমি, অল্প কিছু কোশ্চেন দিয়েছি, অবশ্যই একটু মাথায় রাখবা। আচ্ছা দেখো, ক এবং খ অংশীদারি স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখে। স্থিতিশীল মানে বুঝি যে মূলধনের পরিমাণ স্থির থাকবে, মানে 10,000 10,000, 20,000 হলে 20,000 স্থির থাকবে। আর বাদবাকি যেগুলা, যেমন মুনাফা, বেতন, উত্তোলন, এইগুলার জন্য নতুন করে বা আলাদা করে চলতি হিসাব খোলা হয়। যেহেতু মূলধনের সঙ্গে স্থির থাকবে, মানে বেতন টাকা লাভ হলে মূলধন বাড়বেও না, কমবেও না। তো যেহেতু মূলধন স্থির থাকবে, তখন এইগুলার জন্য তো আমাদের কি দরকার আছে, হচ্ছে আলাদা করে চলতি হিসাব খুলতে হয়। তো এখানে তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ছিল 25,000 টাকা, 20,000 টাকা। চুক্তি মোতাবেক তারা 5% হারে মূলধনের উপর সুদ পাবে। বছর শেষে সুদ সমন্বয়ের পূর্বে মুনাফার পরিমাণ 10,000 টাকা। বছর শেষে তাদের মূলধনের পরিমাণ কত হবে? সো এখানে দেখো অনেকগুলো ব্যাপার দিয়েছে, বাট এখানে কোশ্চেনগুলো অ্যান্সার দেখি। 2 বলেন নাই, 2 নাম্বার আমি অ্যান্সার বলি নাই। নিচের কোনটি কালীন ব্যয়? থ্যাংক ইউ, ভালো কথা বলছে, আমি এটা ছাড়া ফেলে গেছি কোনোভাবে। নিচের কোনটি কালীন ব্যয়? তো দেখো কালীন বলতে কি, কাল মানে কি সময়, কালীন মানে কি, কালীন মানে কাল বা সময় পর পর, মানে মানে সময়ের শেষে যে ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে কালীন ব্যয়। যেমন ধরো ঘর ভাড়া তুমি প্রতি মাসে শেষে দাও, তারপরে কি করো, তোমার হচ্ছে বেতন প্রতি মাসে শেষে দাও। তারপর এই যে ব্যয়গুলো, যে ব্যয়গুলো একটা নির্দিষ্ট সময়ের শেষে হয়, সেগুলোকে আমরা কালীন ব্যয় বলি। তাহলে তুমি নিজেই অ্যান্সার করতে পারবা। এখন ধরো জাস্ট আমি অ্যান্সার বলে দিলাম, কিন্তু তখন একটু ঘুরিয়ে দিলে প্রশ্নটা উত্তর পারবো না। বাট আমি যে টপিকটা বলে দিলাম যে কালীন ব্যয় বলতে বোঝায় যখন সময়ের শেষে যে ব্যয় দেওয়া হয়, পরিশোধ করা হয়, সেটা হচ্ছে কালীন ব্যয়। তাহলে এখানে যদি দেখো কারখানার ভাড়া, এটা কখন দেওয়া হয়? কারখানার ভাড়া মাসের শেষে দেওয়া হয়, এজন্য কারখানার ভাড়াটা কি হচ্ছে আমাদের কালীন ব্যয়। প্রত্যক্ষ মজুরি কিন্তু প্রতিদিন দেওয়া হয়। এরপরে কি প্রত্যক্ষ কাঁচামাল, এটা যেদিন কাঁচামাল ক্রয় করে সেদিন দেওয়া হয়। বিজ্ঞাপন খরচ, আমার যখন বিজ্ঞাপন দিতে ইচ্ছা করলো তখন বিজ্ঞাপন দিলাম, সো এটাও কি, এটা আসলে কালীন না। তো কালীন ব্যয় কোনটা? কারখানার ভাড়া। যদি কারখানার ভাড়া না থাকে, এখানে বেতন থাকতো, তাহলে কিন্তু বেতন উত্তর হতো। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। তো এবার 5 নাম্বারটা যেটা বলছিলাম, 5 নাম্বারটা হলো দেখো যে যেহেতু তাদের প্রারম্ভিক মূলধন ছিল 25,000 টাকা এবং 20,000 টাকা, এবং তাদের শর্ত ছিল, প্রথমে বলে দিয়েছে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখে, মানে মূলধনের পরিমাণ সবসময় স্থির থাকবে, একই পরিমাণ থাকবে। স্থির বলতে একই পরিমাণ, অবিনশ্বর, মানে নড়চড় হবে না, ভ্যারি করবে না। তো এখানে 25,000 এবং 20,000, তাহলে কত থাকবে? 25,000 এবং 20,000ই থাকবে। উত্তর নাম্বার কত আছে? উত্তর আমাদের আছে ডি। দেখো উত্তর কোনটা আছে? 25,000 এবং 20,000 আছে, তার মানে 25 এবং 20 থাকবে। তাহলে আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার। দেখো আশা করি বুঝতে পারছো। এমডি, আচ্ছা 5-এর ডি। আচ্ছা তোমরা যতগুলো পারবা অ্যান্সার দিয়ে দিবা, যেগুলো পারবা অ্যান্সার দ্রুত অ্যান্সার করবা, আমি যতটুকু বুঝিয়ে তার সামনে চলে যাব। এরপরে দেখো পরের কোশ্চেনটা,
অংশীদারি ব্যবসায় নিবন্ধন কীরকম? অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা, নিবন্ধন বলতে বাংলাদেশ সরকার কর্তৃক যে রেজিস্ট্রার আছে তার কাছে নিবন্ধন করে নেওয়া ব্যবসা হিসাবে। যেমন জন্ম নিবন্ধন, তোমার ছেলের নাম বা মেয়ের নাম বা তোমার নাম কি করেছে, জন্ম নেওয়ার পরে তুমি যে বাংলাদেশের একজন শিশু বা তুমি নাগরিক, সেই নামটা সরকারের খাতায় তোলা। তো তুমি যে অংশীদারি ব্যবসা করছো, বাংলাদেশে একটা অংশীদারি ব্যবসা আছে, এই ব্যবসাটা যখন সরকারের খাতায় দিবা যে এই নামে একটা ব্যবসা আছে, তখন সেটাকে বলছি আমি নিবন্ধন করা। সো এই নিবন্ধন করাটা কেমন? বাধ্যতামূলক? বাধ্যতামূলক নয়, উভয়ই। মেয়াদ থাকলে বাধ্যতামূলক। এইটা আবার কেমন অপশন? না, ওইটার কোনো দরকারই নাই, ওটা তোমাদেরকে কনফিউজ করার জন্য অপশন দেওয়া হয়েছে। এখানে কি অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, আমি আবার বলছি বাধ্যতামূলক নয়। এখন এখানে একটা কথা আছে, দেখো পরের কোশ্চেনটা দেখি। জুবায়ের ও সজীব একটি ফার্মের সমান অংশীদার, তারা সাব্বিরকে, ফার্স্ট অ্যান্সার বলো দেখি কে কি অ্যান্সার করছো। 7 নাম্বার 6 খ বলছো, ঠিক আছে, রাইট অ্যান্সার করছো। সাদিকুর রহমান 6, সালমান খান, হালিমা ইসলাম লিজা, ঠিক আছে, শাহরিয়া নাফিস, ঠিক আছে, 6 এ বলছো, ভুল করেছিল, 6 বি হবে। রিফাত জাহান ভাই এমসিকিউ অ্যান্সার সহ পিডিএফ, হ্যাঁ এমসিকিউ অ্যান্সার সহ পিডিএফ আছে, আমি জাস্ট এখন তোমাদেরকে পড়ানোর জন্য পাশে অ্যান্সারগুলো নাই করে রাখছি, বাট যখন আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব তখন অবশ্যই পাশে অ্যান্সার দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নাই। সহেবি, ঠিক আছে। দেখো এখন বলছে 7 নাম্বার, জুবায়ের ও সজীব একটি ফার্মের সমান অংশীদার, তারা সাব্বিরকে 1/5 অংশে মানে 5 ভাগের 1 অংশ মুনাফা প্রদানের শর্তে ব্যবসায় গ্রহণ করে। জুবায়ের সাব্বিরকে ন্যূনতম 12,000 টাকা মুনাফার নিশ্চয়তা প্রদান করে। 2001 সালে ফার্মের নিট মুনাফা 55,000 টাকা হলে জুবায়ের লাভের অংশ বাবদ কত টাকা পাবে? একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা অ্যান্সার করো দেখি, আর আমি বুঝাইও দিচ্ছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তাদের কি হয়েছে, মুনাফার এই যে শর্তটা কত, 5 ভাগের 1 ভাগ দিবে, সমানভাবে ভাগ করছে। জুবায়ের আর সজীব একটা ফার্মের সমান অংশীদার, বুঝলো, সমান অংশীদার, তারা সাব্বিরকে নতুন একজনকে নিয়ে আসছে যে 5 ভাগের 1 ভাগ মুনাফা দিবে। এখন সেখানে মুনাফা হয়েছে কত, 55,000। এখানে মুনাফার পরিমাণ দেখা যাচ্ছে না, যদিও আমি দেখাচ্ছি, মুনাফার পরিমাণ হবে 55,000, এখানে লিখছি আমি, না লাল কালি ইউজ করি। 55,000 টাকা মুনাফা হয়েছে। এখন বলছে যে মুনাফা, নিট মুনাফা 55,000 টাকা হয়েছে, যে দেওয়া আছে। জুবায়ের লাভের অংশ বাবদ কত টাকা পাবে? তাহলে নিয়ে আসতে কে, জুবায়ের ও সজীব। জুবায়েরকে প্রথমজন জুবায়ের আর দ্বিতীয়জন সজীব, আর তৃতীয়জনকে নিয়ে আসছে কে, সাব্বিরকে। তাহলে এবারে আমরা একটু দেখি যে জুবায়ের কত টাকা পাচ্ছে। তো 55,000কে আমরা প্রথমে কি করতেছি, আগে ভাগ করতেছি, কয় ভাগে, 5 ভাগে, যেহেতু নিশ্চয়তা কে দিয়েছে, এরা দুইজনে মিলে নিশ্চয়তা দিয়েছে। তাহলে ও পাবে কত, এর ভাগটা আমরা আগে দিয়ে দিই, এর ভাগ হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তাহলে 5 ভাগের 1 ভাগ দিলাম, তাহলে 5 11 55, মানে ওর ভাগে পড়তেছে কত, 11,000 টাকা। দেখো আমরা সিম্পলি কত, 5 ভাগের 1 ভাগ পাবে, তাহলে মোট মুনাফা 55,000কে 5 দিয়ে ভাগ করে যে 1 ভাগ, সেই 1 ভাগ সমান পাবে কত, অ্যাকচুয়ালি যে পাচ্ছে কত, 11,000 টাকা। কিন্তু এখানে জুবায়ের আর সজীব দুইজন মিলে তাকে নিশ্চয়তা দিয়েছিল যে জুবায়ের অবশ্যই কত টাকা প্রদান করবে, মুনাফার প্রদান 12,000 টাকা, ওই পাশে লেখা ছিল 12,000 টাকা প্রদান করবে। তাহলে যদিও 12,000 টাকা জুবায়ের মানে সাব্বিরকে নিশ্চয়তায় দেয়, জুবায়ের এবং তোমার মিলে সজীব মিলে, তাহলে সজীবের টাকা কিন্তু পূরণ হয় নাই, অর্থাৎ 12,000 হয় নাই। এজন্য ওর 12,000 টাকা কে পূরণ করে দিবে? তারা যেহেতু যৌথভাবে নিশ্চয়তা দিয়েছে, তারা যৌথভাবে পূরণ করে দিবে, তাদের ভাগের টাকা কি হবে, কমে যাবে। তাহলে এই যে 12,000 টাকা, যেটা টোটাল 12,000, এই 55,000 থেকে যদি আমি 12,000 মাইনাস করে দেই, তাহলে থাকে কত, দেখো 43,000 টাকা থাকে। এই যে 43,000 টাকা থাকে, এই 43,000 টাকা কি হবে, এখন তারা সমানভাবে ভাগ করে নেবে। কারণ এই যে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, 21,500 টাকা, 21,500 টাকা। জুবায়ের ও সজীব একটি ফার্মের অংশীদার, তারা সাব্বিরকে 5-এর 1 অংশ মুনাফা প্রদানের শর্তে ব্যবসা গ্রহণ করে। জুবায়ের সাব্বিরকে ন্যূনতম 12,000 টাকা মুনাফা নিশ্চয়তা প্রদান করে। 2001 সালে ফার্মের নিট মুনাফা 55,000 টাকা হলে জুবায়ের লাভের অংশ কত টাকা পাবে? তো জুবায়ের লাভের অংশ টাকা পাচ্ছে কত,
21,500 টাকা। যদি এখানে একটু অ্যান্সারটা লিখা না ভাবে, বাট এইটা হবে 21,500 টাকা, এইটা হবে 21,500 টাকা। ও এই জন্য রাখছিলাম যে তোমরা ঝড়ে অ্যান্সার করতেছো কি না, নাকি আসলে বুঝে অ্যান্সার করতেছো সেটা দেখার জন্য। 21,500 ইফতেখার বলছো, তার মানে ঠিক আছে। 20,500 কেন ভাই? 21,500 হবে। দেখো তো বুঝতে পারছো কি না? 20,500 না, 21,500 হবে। 21 দুগুণে 42, 43,000 থাকে, মানে 12,000 দেওয়ার পরে থাকে কত? 55 থেকে 12 দিলে থাকে 43। এখন বাদ বাকি টাকা জুবাইর আর সজীব সমান ভাগে ভাগ করে নেবে, কারণ ওর টাকাটা তো 12,000 হচ্ছিল না, এই জন্য ওকে আগে 12,000 দিয়ে দিবে। মানে এদের সমান করে, এদের এমনিতে টাকা পাইতো কত? এমনিতেই যে 55,000, সেই 55,000 থেকে তারা টাকা পাইতো 5 ভাগ, আর হচ্ছে যেহেতু ওকে 12,000 দেওয়ার পরে, তাহলে 12,000 দিয়ে বাদ দেওয়ার পরে 43,000, মানে অর্ধেক করে পাইতো। তাহলে 5 ভাগ না দিয়ে আমি 2 দিয়ে ভাগ করলে কিন্তু অর্ধেক করে পেয়ে যাই। আমি 55 থেকে না, এটা একটু খেয়াল করিও যে যেহেতু তৃতীয় জনকে আগে দিয়েছে, তাহলে 55 মাইনাস 12,000, তাকে যেহেতু আগে টাকাটা দিয়ে দিচ্ছি, বাদ বাকিটা আগে কী করছি? 2 ভাগে ভাগ করছি। সো 2 দিয়ে ভাগ করলে তুমি টাকাটা পরিমাণ পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, আশা করি বুঝতে পারছো। পরে কোশ্চেনে দেখি, চুক্তির অবর্তমানে মূলধনের উপর সুদের হার হবে কত? আমি এর আগেও উত্তর করে দিয়ে এসেছি, ফার্স্ট শুধু অ্যান্সার বলবো তোমরা। 10 নম্বর দেখো, অংশীদারগণ প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করলে কত মাসে সুদ ধরা হবে? ফার্স্ট অ্যান্সার করবা, শাকিল, ইকবাল ও আতিক তাদের লাভ ক্ষতি 3-2-1 অনুপাতে বন্টন করে। ইকবাল অবসর গ্রহণের পর অন্যদের অনুপাত দাঁড়ায় 3-2। শাকিল ও আতিকের লাভের অনুপাত কত? এটা মোটামুটি 2টা আমাকে সলিউশন করে দিতে হবে। যা এই তাড়াতাড়ি ফার্স্ট একটু অ্যান্সার করি, আমি একটা অ্যান্সার দেখতে চাই। 8-এর এ নাম্বার বলছো, 8-এর এ আগেরটা 9 নাম্বার বলো, 9 থেকে 22,000 হবে না, 22 দুগুণে 44 হয়, 21,500 হবে। 22 ওটা ভুল করছে, মানে ওই ভুলটাই বেশি করে। 22,000 ভুলটাই বেশি করো। সরাসরি তুমি 55 থেকে 55কে তুমি হচ্ছে 5 দিয়ে ভাগ করে ওই 2 দিয়ে গুণ করো, এটা করো, কিন্তু এটা ভুল। প্রথমে তৃতীয় জনকে আগে টাকা দিয়ে দিতে হবে, কারণ তাকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। নিশ্চয়তা টাকা দেওয়ার পরে তুমি ভাগ করে দিবা অর্ধেক করে। 9-এর এ নাম্বার, 10-এর এ বলছো, 9-এর এ 10-এর এ। আচ্ছা, হ্যাঁ, আমরা এইটা মুখস্থ করি বা অনেকে মুখস্থ করে ফেলে, যদি এখন বোঝানোর মতো ওইরকম সময় নাই। এইটা আমি আগেই বলেছি যে হচ্ছে চুক্তির অবর্তমানে মূলধনের উপর যেটা, সেটার উপর কোনো সুদ ধরা হবে না। চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে মূলধনের উপর কোনো সুদ ধরা হবে না, সেটা আগে বলছি। 9-এর যারা ভুল করেছো তারা একটু দেখে নিবা। অনেকে 9-এর এ নাম্বার বলছো, বাট এ নাম্বার রাইট অ্যান্সার নয়, কোনো সুদ পাওয়া যাবে না বা ধরা হবে না, সেটা হচ্ছে ডি নাম্বার। অংশীদারের প্রতি মাসের প্রথম তারিখে যদি উত্তোলন করে, তাহলে আমাদের ব্যাপার থাকে এরকম 13/2, অথবা কি মাঝামাঝি উত্তোলন করলে কি 12/2, আর শেষে উত্তোলন করলে 11/2। তো এটা তাই আসে, এটা কত আসে? 6.5, এটা আসে কত? 6, আর এটা আসে হচ্ছে 5.5। তার মানে কি এটা 6.5 মাসের সুদ, মানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 10-এর এ নাম্বার। শাকিল, ইকবাল ও আতিক তাদের লাভ ক্ষতি, দেখো শাকিল, ইকবাল ও আতিক 3 জন ছিল। কয়জন ছিল? 1, 2, 3 জন। তাদের লাভ ক্ষতি বন্টন অনুপাত ছিল 3-2-1। খেয়াল করিও, হারে বন্টন করে নেয়। ইকবাল অবসর গ্রহণ পর তাদের অনুপাত হয়েছে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, 3-2, এই যে 3-2 হয়েছে। তো শাকিল ও আতিকের লাভের অনুপাত কত? এখন লাভের অনুপাত আর ত্যাগের অনুপাত, এটা একটু বোঝার জন্য দরকার আছে। সেটা হচ্ছে, ধরো তোমার ব্যবসায় আগে যত টাকা লাভ হতো 3 জনে ভাগ করে নিতা, কিন্তু এখন একজন চলে গেল, তাহলে যত টাকা লাভ হবে 2 জনে পাবা। তাহলে আগে 3 জনে যা ভাগ করতাম সেটা এখন 2 জনে পাচ্ছি, তাহলে আগের চেয়ে তুমি কি লাভবান হচ্ছ না? তো যখন কোনো অংশীদার চলে যায়, তখন যারা থেকে যায় তাদের হয় লাভ অনুপাত। আর যখন হচ্ছে কেউ আসে নতুন করে, তো আগে ধরো যেটা তোমরা 2 জনে খাইতা বা 2 জনে নিতা, সেটা এখন 3 জনে বা 5 জনে নিচ্ছ, তাহলে আগের চেয়ে ভাগে কম পাবে। তখন সেটা কি হচ্ছে? তোমার নিজের ভাগ থেকে কিন্তু অন্যজনকে দিয়ে দিতে হচ্ছে। ধরো তুমি খাইতে বসছো 2 জন, নতুন একটা বন্ধু আসলো, তখন তোমাকে কি করতে হচ্ছে? যখন নতুন কেউ ঢুকতেছে, তখন নিজের প্লেট থেকে তাকে তুলে দিতে হচ্ছে, মানে কি নিজেকে একটু ত্যাগ করতে হচ্ছে, ওটাকে বলছে কি ত্যাগ অনুপাত। আর যখন 3 জন ছিল ধরো পিকনিকে, কিন্তু একজন যে কোনো কারণে পিকনিকে আসতে পারে নাই, তখন 3 জনের ভাগের খাবারটা 2 জনে খাইতে পারছো, সো একটু বেশি বেশি পাচ্ছ, তার মানে কি তোমার লাভ হচ্ছে। তো এখান থেকে এটুকু বুঝতে হবে যে আগে বেশি ছিল না পরে বেশি হলো, এটা বুঝতে হবে। তো দেখো, যখন কি ছিল 3 জন ছিল,
তখন 3 জনে ভাগ করে নিত। তাহলে আগে কি করতো 3 জনে নিত, তখন কি ছিল কম হইতো, কম নিত। কিন্তু এখন কি করছে, এখন 2 জনে নিচ্ছে কত 2:1, এখন 2 জন নিচ্ছে কত 2:1। তাহলে আগে যা পাইতো তার থেকে এখন মানে এইটা এখানে কিছু দেখার দর নাই, আগে যা পাইতো 3 জনে পাইতো, 3 জনে পিকনিকের খাবার এখন কি পাচ্ছে 2 জনে নিচ্ছে, তাহলে অবশ্যই কি বর্তমানে বেশি পাচ্ছে। তাহলে আমাকে এখান থেকে বুঝে নিতে হবে আগে যে এইটা বড় না এইটা বড়, আমাকে এটাকে আগে ধরতে হবে। তাহলে এটা কি বড়, এখন বড়টাকে আগে লিখতে হবে। তাহলে আগে কি ছিল দেখো, আগে ছিল 2 আর 3, মানে প্রথম জন পাইতো কি 3/2 ভাগ পাইতো। আর কিন্তু এখন পাচ্ছে কত শাকিল ইকবাল ও আতিক, শাকিল ইকবাল ও আতিক চলে গেছে কে, ইকবাল অবসর নিয়েছে, তাহলে মাঝের জন চলে গেছে। দেখো এখান থেকে চলে গেছে কে, মাঝের জন চলে গেছে। তো এ পাইতো কয় টাকা, তখন আগে পাইতো হচ্ছে দেখো মাইনাস করছি, আগে কম পাইতো 3, 2, 5 আর 6, এই 6 ভাগের পাইতো কত 3 ভাগ, 6 ভাগের 3 ভাগ পাইতো। কিন্তু এখন পাচ্ছে কত 3/2 ভাগ, তাই বড় কোনটা এখন বেশি পাচ্ছে, তাই ওই বেশিটা আগে লিখলাম, আর যেটা আগে কম পাইতো কমটা পরে লিখলাম। এখান থেকে এখান, তাহলে এর ত্যাগ কতটুকু সেটা পাচ্ছি। এখন কি বলেছে অনুপাত বের করতে, ত্যাগ অনুপাত, তাহলে এখান থেকে ত্যাগ বের করলাম, এবার কি বের করব অনুপাত বের করব। তাহলে অনুপাত বের করতে তো পরেরটারও লাগবে। তো এখন দ্বিতীয় মানে এই যে দ্বিতীয় জন সে পাচ্ছে কত 1 ভাগ পাচ্ছে, মোট কত ভাগ ছিল 3 ভাগ, এই যে মোট 3 ভাগ থেকে 2:1, তাহলে মোট 3 ভাগ থেকে পাচ্ছে কত 1 ভাগ। কিন্তু আগে পাইতো কত 3, 2, 5 আর 6 ভাগ, এই 6 ভাগ থেকে আগে পাইতো কত তৃতীয় জন আতিক পাইতো কত 1 ভাগই পাইতো, আগে 6 ভাগের কত ভাগ পাইতো 1 ভাগ পাইতো। ইকবাল যেহেতু অবসর নিয়েছে, তাহলে এখন দেখো 3, 6, 3, 6 কত হয় 18, তা 3 দিয়ে 18কে ভাগ দিলে 3, 6, 18, 6 2 12 মাইনাস 6 দিয়ে ভাগ দিলে 3, 3 3 9 অনুপাত এখানে 3 আর 6 এর লসাগু কত হচ্ছে 3, 6 এর লসাগু হচ্ছে 18, 3 দিয়ে ভাগ দিলে 3, 6 আর লসাগু 18 হয় না, 6ই তো হয়, 18 করলেও প্রবলেম নাই। আচ্ছা 3, 6, 18, 6কে 6 মাইনাস 6 দিয়ে দিলে 3, 3 1 3, তো একই ব্যাপার আসবে, উত্তর একই আসবে। এখানে 12 থেকে 9 বিয়োগ করলে কত 3 অনুপাত এখানে 6 থেকে 3 বিয়োগ করলে 3, কারণ এটা 18 18 যাই দেয় বা 6 আর 6 যাই দেয় একই উত্তর আসে। তো 3 3 বলতে কি 1:1, তাহলে তাদের যে কত লাভ অনুপাত, লাভের অনুপাত হচ্ছে 1:1। অপশন নাই। আচ্ছা তাহলে এটা লাভের অনুপাত কত 11 নম্বর 1:1, এখানে 5টা অপশন ছিল, আমি একটা অপশন কেটে দিয়েছি, এখানে 1:1, এটা হচ্ছে অ্যান্সার, অথবা 2:2 মানে সমান 3:2। পিডিএফ পাবে ভাই, পিডিএফ পাবে, অবশ্যই পাবে, আবার পিডিএফের কথা বলছে। যাই হোক অংশীদারি চুক্তি হতে পারে, এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, এটা মাথায় রাখিও। এটা আমি আবার বলছি, এই যে 8টা বা 9টা বোর্ড, যতগুলো বোর্ড আছে বোর্ডের মধ্যে একটা কোশ্চেন এখানে যে কোনোভাবে এক জায়গায় চলে আসবে। অংশীদারের চুক্তি হতে পারে কি মৌখিক, লিখিত, লিখিত মৌখিক, ক্লাস পরে পাবে। সেকেন্ড চ্যাপ্টার অংশীদারি, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টার পড়াচ্ছি ভাই, 12D নাম্বার বলছো, হ্যাঁ 12D নাম্বার, এই 1 2 3 অর্থাৎ 3টাই অংশীদারি চুক্তি হতে পারে, লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত, লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ডি নাম্বার এইটা। আচ্ছা এরপরে দেখো পরেরটা, লিখা বড় করে ভালো ছিল আজকে। দেখো সৌরভ ও সিয়াম 2 জন অংশীদার, তারা যারা 2:3 অনুপাতে মুনাফা ক্ষতি বন্টন করে, সায়ান 4-এর 1 অংশের জন্য নতুন অংশীদার হিসেবে যোগদান করে। সৌরভ, সিয়াম ও সায়ানের মুনাফা ক্ষতি বন্টনের অনুপাত কত? তাহলে বিষয় হচ্ছে এটা খুব ইজিলি করা যায় এই ম্যাথটা, যেহেতু কি করা হয়েছে সৌরভ সিয়াম 2 জন অংশীদার ছিল, 2 জন থেকে কি করা হয়েছে তৃতীয় জনকে যখন নিয়ে আসা হয়েছে এবং তাকে বলা হয়েছে কি 4 ভাগের 1 ভাগ দেওয়া হবে মুনাফা। তো এখানে নতুন একটা কিন্তু 3 জনে মিলে এখন একটা অনুপাত তৈরি হবে, আগে 2 জন যেটা ভাগ করে নিতে এখন 3 জন নিচ্ছে, তাহলে একটা নতুন অনুপাত তৈরি হবে। এমসিকিউ পিডিএফ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে ভাই। ক্লাস তো রাতে হবার কথা, রাতে হবার কথা না, রাতে তোমাদের 10টায় অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল এমসিকিউ এর, ঠিক আছে, রাতে না সকালে হওয়ার কথা ছিল 9টায়, তবে সকাল 9টায় নিতে পারি নাই, 11টায় শুরু করছি। আচ্ছা 13 নম্বর অ্যান্সার বলবো তোমরা দ্রুত, তাহলে এটা আমি সলভ করে দিচ্ছি। দেখো হ্যাঁ সিকিউ আপলোড হয়ে গেছে ইউটিউবে, সিকিউ এর যে ক্লাস ছিল সেই সিকিউ এর ক্লাস ইউটিউবে আপলোড হয়ে গেছে এবং হচ্ছে ওইখানে হ্যাঁ সাজেশন
ক্লাস বলতে আমি ক্লাস বলছি না, সাজেশন, সিকিউর যে সাজেশন সেটা আপলোড হয়ে গেছে। তোমরা ওই সাজেশনটা দেখে ম্যাথগুলো করবা অবশ্যই, এবং ম্যাথটা করার পরে আমাদের যে সলিউশন আছে সলিউশনের সাথে মিলাই নিবা। আমরা সলিউশনটা দিয়ে দিব। পিডিএফ বনি ভাইয়ের পেজ, আমার পেজ বা আমার আইডি আর বনি ভাইয়ের আইডি ফলো করে রাখলে আমার দুজনেরটাই আমরা ক্লাস শেষে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, সায়ান 4-এর 1 অংশের জন্য নতুন অংশীদার হিসাবে যোগদান করেছে। তাহলে প্রথমে কি করব আমি, এই দেখো খুব ইজিলি এই দুইটা যত হবে 2 আর 3 কত হচ্ছে 5, কারণ দুজনে মিলে কি করছে নতুন একজনকে নিয়ে আসছে। তো এখানে টোটাল কত ভাগ বলছে, 4 ভাগের কত 1 ভাগ দিচ্ছে তৃতীয় জনকে। তো উপরের যেটা হর থাকবে মানে 4-এর 1, এটা তো তৃতীয় জনের, এটা কত জনের, এটা তৃতীয় জনের। এজন্য কি করব, এই দুজনের আগে কে নিচ্ছে, তৃতীয় জন নিচ্ছে, তাই তৃতীয় জনের একে কি করব, এই দুইটা যোগ করে গুণ করব। তাহলে 2 আর যোগ 3 কত হচ্ছে 5। এই 5 দিয়ে কি করব, 1 গুণ করব। তাহলে 5 একে কত হচ্ছে, এটা তৃতীয় জনের পাইলাম হচ্ছে 5। এবার আমরা কি করব, তৃতীয় জনকে দেওয়ার পরে কি করছি আমি, প্রথম দুজনকে দিব। তো তৃতীয় জনকে দেওয়ার পরে বাদ থাকবে কত, দেখো তো 4 থেকে 1 মাইনাস করলে কত হয়, 3 থাকে। এই 3 দিয়ে দুটাকে গুণ দিলে এদের দুটা পেয়ে যাব। তো 3 দুগুণ কত, 6 অনুপাত 3 তিরিকে কত 9। তাহলে 6, 9, 5, 6 অনুপাত 9 অনুপাত 5 অনুপাত। খুব ইজিলি যদি নতুন কোনো অংশীদার নিয়ে আসা হয়, তাহলে নতুন অংশীদার নিয়ে আসলে সেই অংশীদারদের বা তখন 3 জনের নতুন অনুপাত হবে এইভাবে। আমি আবার বলছি, নতুন অনুপাত বের করা খুব সিস্টেম একই বলছি। আমাদের যে ভগ্নাংশ নতুন যাকে দেওয়া হবে, যে 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ, এই উপরে যে লব থাকবে এই লবকে গুণ করতে হবে এই দুইটার যোগফল দিয়ে। মানে এদের যে পুরাতন অনুপাত ছিল এই পুরাতন অনুপাতের যোগফল, কি বলছি, যোগফল দিয়ে উপরের লবকে গুণ করতে হবে। তো 2 আর 3 5 1কে তৃতীয় জনেরটা পেয়ে যাব, যেটা তৃতীয় জন ছিল তাহলে তৃতীয় জনের 5 অনুপাত পেয়ে যাব। এবং এই দুইটার যে বিয়োগফল, এটা থেকে এটার বিয়োগফল, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3। এই যে বিয়োগফল এই দুইটার দিয়ে এটাকে গুণ করলে এটার প্রথম জনের পাবো, এবং এইটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এটা দ্বিতীয় জনের পেয়ে যাবো। মানে প্রথমটা পাবো, গুণ করলে দ্বিতীয়টাকে গুণ করলে দ্বিতীয়টা পেয়ে যাব। তাহলে 3, এই দুটা পার্থক্য 3 পাইলাম। 3 দিয়ে 2কে যদি গুণ দেয় 3 দুগুণ কত, 3 দুগুণ 6 অনুপাত, আবার ঠিক 3ই থাকে, 3 দিয়ে যদি 3কে ভাগ গুণ দেয় 3 তিরিকে 9, তাহলে অনুপাত হচ্ছে 6, 9, 5। দেখো তো, আশা করি বুঝতে পারছো। আবার বুঝাই দেন, দেখো তো এবার বুঝতে পারছো কি না। এরপর ভাই 3 বার বললাম, ভাই আপনি কি আউট কোশ্চেন পান নাকি ভাই? ভাই জেলের ভাত খাইতে চাই না ভাই, মাপও চাই দোয়াও চাই। হ্যাঁ, মাপও চাই দোয়াও চাই। ছুটি ভাই, আমি এমনিতে এখনো মাথা যন্ত্রণা করছে আমার, আমি বিকালে ক্লাস নিতে পারবো না, সম্ভব না। আমি গিয়ে আগে ঘুমাবো। যাও, সবাইকে জানিয়ে দিও। আচ্ছা, 13-এর সি বলছো, 13-এর সি, তাহলে হ্যাঁ 13-এর সি না তো ভাই, 13-এর ডি নাম্বার 6, 9, 5। আমি তো বের করে দিলাম 6, 9, 5। ও এটাও 13, এটাও 13, সরি, দুটাই 13 লেখা হয়ে গেছে। আচ্ছা, জানি না, রাতের বেলা অনেক পরিশ্রম করতে, মানে চোখ ব্যথা করতেছিল, তাই মাঝে মাঝে ওই তো বুঝতে সমস্যা হয়েছে একটু ভাই, একটু মানিয়ে নিও। অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানের মধ্যে পড়ে। তাহলে অংশীদারি ব্যবসায়ে অপরিহার্য উপাদান কি? হ্যাঁ, অপরিহার্য উপাদানগুলো কি কি, যেটা দরকার আছে অবশ্যই লাগবে। ব্যবসায়ের নিবন্ধন, আমরা জানি নিবন্ধন করলে হয়, না করলে হয়, দরকার নাই। পারস্পরিক প্রতিনিধি, হ্যাঁ মানে এটা কথা বলি, ধরো তোমরা দুজন বন্ধু মিলে ধরো ব্যবসা করতেছো। ধরো 2 জন বন্ধু মিলে একটা কি মহিলা কলেজের সামনে একটা সিংড়ার দোকান দিয়েছো, বুঝতে পারছো? এখন সিংড়ার দোকানে মানে পুরো 5,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করছো। এখন তোমার ওই সিঙ্গাড়া, এখন যে কোনো কারণে ওই ইচ্ছা করে তুমি দিয়েছো। এখন ধরো ওইখানে কি করেছে, ওই মহিলা কলেজে একটা মেয়ে এসে তোমার দোকানে একটা সিঙ্গাড়া খাইছে, খেয়ে মনে করো যে পেটে লাগতে মনে করো হসপিটালে চলে গেছে, যার ধরো মেডিকেল বিল 10 লাখ টাকা। এখন ধরো মামলা করেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তোমার কাছে চলে আসছে এবং অভিযোগ প্রমাণিত হয়ে গেছে। এখন ওই জরিমানা কত টাকা দেওয়া লাগবে? 10 লাখ টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? এইটা বাস্তব উদাহরণ বলছি। এখন যদি তুমি ধরো তোমার কাছে 10 লাখ টাকা নাই, কিন্তু তোমার বন্ধু অনেক বড় লোক, ঠিক আছে, তোমার কাছে 5,000 টাকা আছে, তাহলে তোমার কাছে থেকে 5,000 টাকা নিবে, আর বাদ বাকি 9,95,000 টাকার কাছে নিবে, তোমার বন্ধুর কাছে নিবে। সো এইটা ব্যাপারটা হচ্ছে, এই জন্য বললাম যে একজন কিন্তু আরেকজনের প্রতিনিধিত্ব করে, মানে আমি দোষ হইলে আরেকজনও দোষী, আমি যদি উপকার করি তাহলে আরেকজনও
মানে সেইভাবে সম্মানার্থী। তো এখানে ব্যাপারটা হচ্ছে এইটাই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের, তার মানে কি পারস্পরিক প্রতিনিধিত্ব। মানে অংশীদার ব্যবসায়ের প্রত্যেকটা অংশীদার সমানভাবে বা তাদের ব্যক্তিগত সম্পদ পর্যন্ত জড়িত থাকে ওখানে। এখন কি বলছি, পারস্পরিক আস্থা বিশ্বাস, এই প্রতিনিধিত্ব করার কারণে তাদের মাঝে কি থাকে, একটা পারস্পরিক আস্থা বিশ্বাস থাকা লাগবে। যদি বিশ্বাসই না থাকে তাহলে বলবে ও হয়তো ওর টাকা নাই, আমার হিংসা করতেছে, এই জন্য হয়তো এমনও করতে পারে সিংড়ার মধ্যে বিষ ঢুকাই দিছে, যে এই সমস্যা। তো এই জন্য কী থাকতে হবে, পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। মানে 2 এবং 3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 2 এবং 3 এটা হচ্ছে রাইট অ্যান্সার। সব ভাই সব মহিলা কলেজ আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলা কলেজ বলি এই জন্যই কারণ ওইখানে তোমরা ব্যবসা করতে বেশি আগ্রহী। এমনিতে তো ছেলে মানে তোমার হচ্ছে বয়েজ হস্টেল বা বয়েজ স্কুল, বয়েজ কলেজের সামনে যদি ব্যবসা করো, ওইখানে যখন বসে থাকবা, ক্রেতা থাকবে না, তখন তুমি কি করবে, খুব বোরিং লাগবে, ভাল লাগবে না। হ্যাঁ, আবার বাসায় বইয়ের কথা মনে করবে। কিন্তু যদি মহিলা কলেজের সামনে দোকান দাও, বাসায় বইয়ের কথা মনেই হবে না। কারণ না, সব সময় কি হবে, তোমার সামনে দিয়ে বিভিন্ন ধরনের ছেলে, মানে মেয়েরা, ছেলে তো যাবে না, মেয়েরা হাঁটতে থাকবে, তোমার কাছে আসবে, ভাইয়া বলে ডাকবে, হাতের ইশারা দিবে, তোমার কাছে বাদাম খাইতে চাইবে, তোমাকে বাদাম খাওয়াবে, বিভিন্ন গিফট দিবে, ফোন নাম্বার দিবে, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকতে পারে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই কিন্তু মহিলা কলেজের সামনে তোমরা ব্যবসা করতে বেশি কমফোর্ট ফিল করো, ওই জন্য বলি এই কথাটা। আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? কোনো কথা ছাড়াই অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তি ছাড়া অংশীদার ব্যবসায় হতে পারে না। চুক্তি হতে পারে মৌখিক, লিখিত, নিবন্ধিত, অনিবন্ধিত হতে পারে, কিন্তু চুক্তি থাকতে হবে, এটা মাস্ট। আজ একটা মহিলা কলেজের সামনে সত্যি আমার একটা দোকান নাই বলে আজও আমি সিঙ্গেল, এই ডায়লগটা হচ্ছে শাওন ভাই দিচ্ছে। হ্যাঁ, ও আলামিন ভাই, যাই হোক। আচ্ছা, সৌরভ ও সিয়াম 2 জন অংশীদার যারা 2:3 অনুপাতে মুনাফা ক্ষতি বন্টন করে। সায়ান 4-এর 1 অংশ নতুন মুনাফা, এটা করে দিলাম একটু আগেই, এটা বাদ, ডাবল কোশ্চেন আসছে। মামুন ও মারুফ একটি অংশীদারি কারবারে 2 জন অংশীদার, উক্ত কারবারে নিট মুনাফা 57,000 টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে 15,000 টাকা ও 12,000 টাকা। বাকি মুনাফা যদি 60-40 অনুপাতে তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়, মামুন ও মারুফ কত টাকা পাবে? তোমাদের যাতে সলিউশন দেওয়ার তাড়াতাড়ি ফার্স্ট দাও, আর আমি সলিউশন করে দিচ্ছি, কারণ আমি তোমাদের অ্যান্সারের জন্য যদি ওয়েট করি তাহলে সময়টা বেশি লাগবে। দ্যাটস ওয়াই আমি সরাসরি বুঝাই দিচ্ছি, আর তোমাদের এগুলো দেখতেছি আমি। ভাইয়া কলেজ বোর্ড এ কয়টা কমন আসবে? ও সরি, চিটাগাং বোর্ডে আমি দেখতে একটু সমস্যা। ডি হবে অ্যান্সার, 15D। হ্যাঁ, 15D হবে। হ্যাঁ, এটা আগে বলে দিয়েছিলাম, 6-9-5 ওইটাই ছিল। এখন বিষয় হচ্ছে মামুন ও মারুফ একটা অংশীদারি কারবারে 2 জন অংশীদার, তাদের নিট মুনাফা হয়েছে 57,000 টাকা। তাদের বেতন যথাক্রমে 15,000 টাকা, 12,000 টাকা। তাহলে এই বেতন যেটা 12 আর 15 কত, 27,000 টাকা। তাহলে প্রথমে এই যে 57,000 টাকা, 57,000 টাকা 12 আর 15, 27,000 টাকা বাদ দাও, তাহলে থাকে কত, 30,000 টাকা থাকে। এই 30,000 টাকা কি বলছে, তাদের মাঝে ভাগ হবে কত, 60 আর 40 ভাগ হবে। দেখো তার মানে কি, মানে 60% 40%। তো আমরা 6:4 ধরতে পারি, যে 10 ভাগ করে এরকম করতে পারি। তাহলে 30,000-এর কত পার্সেন্ট, 6-4-10, 3,000 করে 1 ভাগ থাকে। তাহলে 30,000-এর মধ্যে 30,000 কী করছে, 30,000 ভাগ কত, 6-4-10, 10 ভাগের মধ্যে প্রথম জন কত, 6 ভাগ। তাহলে 6 দিয়ে গুণ করছি, তাহলে 10 দিয়ে ভাগ দিলে 3,000, 3-6, তাহলে প্রথম জন কত পাচ্ছে, 18,000 টাকা। এবং দ্বিতীয় জন কত পাচ্ছে, তাহলে শুধু এখানে 4 দিয়ে গুণ করলে কত, 3-4-12,000, প্রথম জন 18,000, পরের জন কত, 12,000 টাকা। তো এখন বলছে তবে তাদের মধ্যে বন্টন করা হয়, তবে মামুন ও মারুফ যথাক্রমে টাকাই পাবে কত। এখন এখানে একটা প্রশ্ন, টাকাই কত পাবে, কিন্তু এটা বলে নাই যে মুনাফা কত পাবে। এখানটা খেয়াল করিও। তাহলে 18 আর তাদের এমনিতে বেতন আছে কত, 18 আর 15, 18-15 33, আর 12 আর হচ্ছে 12 24, তাহলে 33/24। এটা অ্যান্সার হলো কি করে দেখো তো, কে কে ভুল করছো, কে কে রাইট করছো, আমি একটু দেখি। মহিলারা গিয়ে, হ্যাঁ মহিলারা গিয়ে বয়েজ কলেজের সামনে দোকান দিতে পারবে, তাহলে তাদেরও ভালো হবে। দেখো তো কে কে এটা ঠিকঠাক ধরেছো, বুঝতে পারছো কে কে? অনুপাত আর ফিফো থেকে, অনুপাত থেকে 2টা, ইনশাল্লাহ 2টা, মিনিমাম তো একটা থাকবেই। আর ফিফো থেকে 1টা, 3টা কোশ্চেন। অনুপাত আর ফিফো থেকে 17 ঘর নাম্বার 16, আবার বলেন 16 নাম্বার।
এখানে বলেছিল তারা টাকায় কত পাবে, টাকায়, এই কোশ্চেনটা দেখো টাকায় কত পাবে, এখানে বলে নাই যে মুনাফা কত পাবে। যদি শুধু মুনাফা বলতো তাহলে পাইতো কত 18,000 এবং 12,000, কিন্তু এখানে বলেছে কি টাকায় কত পাবে, তার মানে কি তারা তো বেতন বাবদ টাকা পাচ্ছে, তাহলে বেতনের টাকা পাচ্ছে, মুনাফার টাকা পাচ্ছে, দুইটা যোগ করে, বেতনের টাকা মুনাফার টাকা দুইটা যোগ করে, তাহলে সে বেতন মুনাফা পাচ্ছিল কত 18,000 আর বেতনে কত 15,000, তাহলে 18 আর 15 কত হয় 33,000। আর দ্বিতীয়জন ফারুক কি পাচ্ছিল, ফারুক 12,000 টাকা কি পাচ্ছিল মুনাফা পাচ্ছিল, আর হচ্ছে তোমাদের 12,000 টাকা বেতন পাচ্ছিল, দিয়ে 12 24,000 টাকা। এই জন্য প্রথমে মুনাফাটা ভাগ করে নিব, তারপর যেহেতু টাকাই বলেছে মুনাফা আর বেতনটা কি করে নিব, যোগ করে নিব। আর যদি শুধু মুনাফা বলতো তাহলে আমরা কি করতাম, যদি শুধু মুনাফা বলতো তাহলে 18 আর 12 হইতো। 17 নম্বর অংশীদারি ব্যবসা শুরুর জন্য প্রয়োজন। অংশীদারি ব্যবসা শুরুর জন্য প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ফার্স্ট ট্রেড লাইসেন্স। আচ্ছা, এরপরে বছর শেষে অংশীদারি গ এর মূলধন ছিল 28,000 টাকা, সে ওই বছরে উত্তোলন করে 10,000 টাকা, লভ্যাংশ বাবদ 5,000 টাকা এবং মূলধনের সুদ 3,000 টাকা পাই। তার প্রারম্ভিক মূলধন ছিল কত? তো আমরা যেটা জানি প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন বের করার জন্য আমরা যেগুলা করি, অর্থাৎ যেটা যোগ করি বা যেটা বিয়োগ করি করে আমরা সমাপনী মূলধন বের করি। এখন সমাপনী মূলধন দেওয়া আছে, আমাদের প্রারম্ভিক মূলধনে যাইতে হবে, তাহলে সমাপনী থেকে প্রারম্ভিক যাইতে গেলে কি করতে হবে, ঠিক তার উল্টোটা করতে হবে। অর্থাৎ প্রারম্ভিকের সঙ্গে যেগুলো যোগ করি সমাপনীর সঙ্গে সেইটা বিয়োগ করতে হবে, আর প্রারম্ভিকের সঙ্গে যেটা বিয়োগ করি সেটা সমাপনীর সাথে কি করতে হবে, যোগ করতে হবে। খুব স্বাভাবিক চিন্তা। তুমি তোমার ধরো কলেজ মানে বাড়ি থেকে তুমি কলেজে যাওয়ার জন্য যেইটা করবা, যদি ঠিক কলেজ থেকে আবার বাসায় আসতে চাও তাহলে তার উল্টাটা করলে পেয়ে যাব। তো এইখানে হচ্ছে কি প্রারম্ভিক হচ্ছে তোমার বাড়ি আর হচ্ছে সমাপনী তোমার কলেজ। তাহলে প্রারম্ভিক থেকে যখন আমরা সমাপনীতে যাই, আমরা যেটা করি সমাপনী থেকে প্রারম্ভিক যখন আসবো ঠিক তার উল্টা করব। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে দেখো 18 নম্বর বছর শেষে অংশীদারের সমাপনী মূলধন ছিল কত 28,000 টাকা, গয়ের মূলধন ছিল 28,000, উত্তোলন 10,000 টাকা। তাহলে উত্তোলন আমরা কি করি জানি, প্রারম্ভিক মূলধনের সাথে উত্তোলন বিয়োগ করা হয়, তাহলে উত্তোলনটা এবার কি করবো, এখানে যোগ করব 10,000 টাকা। কত হলো তাহলে 38,000 টাকা, 38,000। এরপরে কি বলেছে, লভ্যাংশ বাবদ 5,000 টাকা এবং মূলধনের সুদ। তো লভ্যাংশ টাকা প্রারম্ভিকের সাথে লাভ হলে কি হয়, যোগ হয়। তাহলে এখন আমরা কি করবো, এটা বিয়োগ করব। তাহলে 38 থেকে 5 মাইনাস করলে কত হবে আমাদের, 38 থেকে 5 মাইনাস করলে হয় 33,000। এরপরে কি বলেছে দেখো, যে মূলধনের সুদ 3,000। তাহলে মূলধনের সুদ কি মূলধনের সঙ্গে যোগ হয়, অংশীদারিতে মূলধনের সুদ মূলধনের সঙ্গে কী হয়, যোগ হয়, আবার মূলধন বৃদ্ধি পায়। তো এখন আমরা কি করব, তাহলে মূলধনের সুদ কি করব 3,000 টাকা মাইনাস করব। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে 30,000, অ্যান্সার 30,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন ছিল কত টাকা, অ্যান্সার নাম্বার এ। দেখি কে রাইট করছো, 17D নাম্বার বলছো অনেকেই, 17D নাম্বার রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা ঠিক আছে। 18 নম্বর ভাই এত 18 ঘ বলেছো, ভুল করেছো, কোনোটি নয় না, 18 ঘ নাম্বার হবে না, কি করছো ভাই তোমরা। 17 তো বি হবে মনে হয়, একটু কনফিউশন আছে। 17 বি না, 17 এ নাম্বার। দেখো বুঝতে পারছো কিনা, 17 ফার্স্ট। অনেকে চুপচাপ বসে থেকে ক্লাস করতেছো, ঠিক আছে সমস্যা নাই, চুপচাপ বসে থেকে ক্লাস করো, কিন্তু রেসপন্স করলে তোমারও মনে থাকবে, আমারও ভালো লাগবে। ফার্স্ট একটু অ্যান্সার করে যাবো। বিষয় হচ্ছে ক্লাসের মধ্যে বসে বসে একটু মজার কথা বলে তোমার সুন্দরী বান্ধবীটাকে তোমার বন্ধু পটায় নিল, বুঝো, আর তুমি চুপচাপ শুধু দেখেই গেলা, তাহলে জীবন যুদ্ধে কে এগিয়ে গেল, আমাকে একটু বলে যাওয়া। জীবন যুদ্ধে কে এগিয়ে গেল বলো? তোমার বন্ধুটা ক্লাসে বান্ধবীদের সাথে কথা বলে, মজার হাসাই কথা বলে, এইটা করে ওইটা করে, তারা কি করলো, এইগুলা কথাবার্তা বলে পটিয়ে নিয়ে বিয়ে শাদী করে নিল, একদিন ভেঙে চলে গেল, কিছুদিন পরে বাচ্চা সহ ফেরত আসলো, আর তুমি শুধু চুপচাপ ওইগুলো দেখে গেলা, স্যারের ক্লাসে দেখে গেলা, কোনো অ্যান্সার করলো না, কথা বললো না। জীবন যুদ্ধে কে এগিয়ে গেল বলো আমাকে? আমি বাস্তব উদাহরণ দিচ্ছি তো। আরেকটা বাস্তব উদাহরণ ও আপনি ক্যামেরার সামনে থাকি দুনিয়ার মেসেজ পাচ্ছেন, আপনি ক্যামেরার পিছনে সারাদিন বসে থাকি, আমার মনে এসএমএস নাই, এসব কথা বলছেন না। দেখো আমি এখানে তোমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে কত কথা বলি, কত কষ্ট করি, হ্যাঁ, আর পুরো ফায়দা হচ্ছে আলামিন ভাই নিচ্ছে, হ্যাঁ, সবার এসএমএস দেখে, সবার সাথে এসএমএস কথা বলে শুধু, তাহলে জীবন তো কে গেল ভাই, আমি না তোমার আলামিন ভাই, জাতি লোকটাকে দেখতে চাই। আচ্ছা
বন্ধুর কথা মনে পড়ে এলো। আচ্ছা বন্ধুর কথা তো অবশ্যই মনে পড়বে। মাঝে মাঝে মজা না করলে ক্লাস আসলে তোমরাও মজা পাবে না। দেখো, কোনরূপ চুক্তির অবর্তমানে অংশীদারগণের মধ্যে লোকসান বণ্টিত হয়, চুক্তিতে কিছু উল্লেখ নাই যে লাভ লোকসান কিভাবে বন্টন হবে বা ভাগ হবে। তো তখন আমরা কি করব, যখন চুক্তিতে কোনো কিছু উল্লেখ থাকবে না তখন লাভ যে এরকম সমান ভাগে ভাগ হয়, আমাদের কি হবে, আমাদের হচ্ছে যেটা বলছিলাম মানে ক্ষতিও কিন্তু সমান ভাগে ভাগ হবে। হ্যাঁ, মানে তুমি লাউ খাবা কদু খাবা কিন্তু পানি দিবা না, তা তো আর হবে না ভাই। মানে ওই যে একটা কথা আছে না, গোলাপের দেখতে যেমন সুন্দর, ঘ্রাণ সুন্দর, তেমন কাঁটাও কি লাগে। পদ্ম কি, পদ্ম খাজা যেটা খাইতে ভালো লাগে, পদ্মের কাঁটাও সেরকম আছে। পদ্ম খাইতে গেলে চুলকানি হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, লাভ ক্ষতি সমানভাবেই ভাগ হবে, লাভও সমান ভাগে ক্ষতিও সমান হবে। ভাই এগুলো মনে রাখিও, যদি মনে না রাখো তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। সমান ভাগে এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, অংশীদারগণের, আচ্ছা একটু উপরে তুলি তোমাদের জন্য। এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, দেখো খুব বেশি কোশ্চেন ভাই পড়াচ্ছি না আমি। ও আরেকটা আছে, দেখো, অংশীদারগণের উত্তোলনের কোনো তারিখ উল্লেখ না থাকলে কত মাসের উত্তোলনের সুদ নির্ণয় করা হয়। আগেরটা বলেছিলাম যেটা যে যদি হচ্ছে প্রতি মাসের শুরুতে হয় তাহলে কি বলেছিলাম 6.5। এখন বিষয় হচ্ছে অথবা 13/2 মানে 6.5 চলে আসে। আর যদি হচ্ছে কোনো সুদের হার বা তারিখ বা কিছুই উল্লেখ নাই, শুধু বলেছে যে সারা বছরে উত্তোলন পরিমাণ 10,000 টাকা, তাহলে সুদের পরিমাণ কত। যদি এরকম বলে তাহলে কত মাসে সুদ ধরতে হয়। প্রথম থেকে বলতাম যেহেতু সারা বছর উত্তোলন করা হয়েছে, তাহলে কোনো উত্তোলন জানুয়ারিতে, কোনো উত্তোলন ডিসেম্বরে, কোনো জুনে, এইরকম উত্তোলন করা হয়। এজন্য সবসময় উত্তোলনের সুদ গড় করতে হয়। আমি আবার বলছি, উত্তোলনের সুদ এভারেজ বা গড় করতে হয়, মানে অর্ধেক ধরতে হয়। এজন্য 6 মাসে ধরতে হয়। উত্তোলনের সুদ কয় মাসের? 6 মাসের। আমি অ্যান্সারগুলো দেখতেছি ভাই, অবশ্যই দেখতেছি, সবার নাম নিচ্ছি না আমি, বাট অ্যান্সারগুলো দেখছি। এতগুলো নাম নেওয়া পসিবল না, বাট আমি অ্যান্সারগুলো দেখছি তোমরা ঠিকঠাক পারতেছো কিনা। যখন মেজরিটি পার্সেন্ট পারতেছে তখন আমি বুঝতেছি হ্যাঁ কোশ্চেনটা সমস্যা নাই। আর যখন দেখছি পারতেছে না তখন আমার কী করতে হচ্ছে, কোশ্চেনটা সলিউশন করে দিতে হচ্ছে। আহমেদ সৈকত 20-এর বি, আরবি নাম পড়তে পারলাম না, 6 মাসে 6। আচ্ছা, কায়সার আহমেদ, নুসরাত, নওশিন, পূর্ণপাল, সেতু ঘোষ, মুন্না দাস, সবাই রাইট অ্যান্সার করছো। তার মানে সবার কনফিডেন্স থাকো, সবাই পারতেছো। হ্যাঁ, এই তো কনফিডেন্স থাকবে, কত সুন্দর, সবাই পারতেছো। আজকে আমার একটা কমেন্টও পড়েন নাই নওশিন। আচ্ছা সরি, দুঃখিত, আজকে এই তো পড়ে ফেললাম নওশিন। আচ্ছা, মায়না বিনতে মাহবুব বি, রবি হাসান বি। ভাইয়ার শেয়ার ইস্যু থেকে কয়টা সৃজনশীল আসবে? শেয়ার ইস্যু থেকে আমি এক্সপেক্ট করছি 2টা থাকবে। শেয়ার ইস্যু থেকে 2টা থাকবে এক্সপেক্ট করছি। আরিফ বিল্লা ডি। আচ্ছা, মাহবুর রহমান 21-এর ডি, 10-এর বি। শাহরিয়ার নাফিজ, অন্তরা সূত্রাধার 21-এর ডি। অভি ঘোষ, আমার মনেও নাও, কি আমার নেমও নাও। আচ্ছা কি তোমার নামও নিয়ে নিয়েছি। এবার দেখো, চুক্তিতে উল্লেখ না থাকার কারণে অংশীদার কারবার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর সুদ হবে নিচের কোনটি? আমি এই কোশ্চেনটা এর আগেও করেছিলাম, আবার করেছি, বিকজ অফ ইম্পর্টেন্স দিস কোশ্চেন। হ্যাঁ, এতটা কোশ্চেন। চুক্তিতে উল্লেখ না থাকলে শুধুমাত্র কার ওপর হবে? ঋণের ওপরে সুদ ধরতে হবে। সেটা কত পার্সেন্ট? 6%। তবে এটাও ভুলে যে ওরা, যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলে যেটা উল্লেখ থাকবে সেই হারে সুদ দিতে হবে। যতটা হার উল্লেখ থাকবে তত হারে সুদ দিতে হবে। এবার তোমাদের একটু স্ক্রিনশট নেওয়ার পালা। হ্যাঁ, মাঝে মাঝে নাকি আমাকে সহ স্ক্রিনশট নিচ্ছ, ডে দিবা বলে নিতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি এটা বলছি যে এইবার যে কোশ্চেনগুলো বলছি, দেখো তো আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের জন্য। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য, এখান থেকে হুবহু আমাদের এমসিকিউগুলো আসবে। সো এখানে একটু কি করব, স্ক্রিনশট নিয়ে দিব। ফার্স্ট একটু স্ক্রিনশট নাও, দেখো আমি বড় করে দিয়েছি। ভাই, বেতন মজুরি থেকে কয়টা আসতে পারে? বেতন মজুরি থেকে 2টা কোশ্চেন আসবে। একটা মজুরি মানে বেতন মজুরি থেকে, শুধু বেতন মজুরি না, ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও মজুরি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে একটা কোশ্চেন আর মজুরি থেকে একটা কোশ্চেন, 2টা কোশ্চেন আসার কথা। সো যদি বেতন মজুরি থেকে নাও আসে, উৎপাদন থেকে 100% আসবে। এবং আই থিঙ্ক, আমার মনে হয় ওইখান থেকে মিনিমাম 2টা কোশ্চেন হবে, একটা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে আর একটা মজুরি থেকে। এমনকি 3টাও হতে পারে। সে যদি 3টা হয়ে যায় তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে 2টা আর মজুরি থেকে একটা। এই হলো ব্যাপার। পিডিএফটা কখন দিবেন? ক্লাস শেষ করে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। স্ক্রিনশট ডান ভাইয়া, থ্যাংক ইউ নওশিন। এটাই আমি চাচ্ছিলাম যে স্ক্রিনশট হয়েছে কিনা। তারপরে দেখো এখানে, দেখো এইটা আবার নেক্সট স্ক্রিনশটটা একটু দিয়ে নাও, তাহলে এই চ্যাপ্টারের ইনশাল্লাহ যেগুলো আমি দেখালাম আর দেখা লাগবে না। আমি যা দেখালাম একটু দেখলে হবে। জেনিয়া ইসলাম ডান ভাইয়া, আদ্রিতা দে স্ক্রিনশট ডান ভাই। 468 পড়লে হবে। 4 নাম্বার যৌথ মূলধনী কোম্পানির মূলধন
6 নাম্বার আর্থিক বিবরণী বিশ্লেষণ, 8 নাম্বার হচ্ছে তোমার কি মূলধন হিসাব রক্ষণ। হ্যাঁ হবে, একটু নিচে নামান, দেখা যায় না। আচ্ছা এবার দেখো, দেখা যায় না ভাই, আর একটু নিচে নামান। কত নিচে নামো ভাই? ডান, যা ক্লাস স্ক্রিনশট ডান। ওকে ঠিক আছে, নেক্সট। তাহলে এখানে 24 পর্যন্ত ছিল, তারপরে দেখো আমি 24 থেকে একটু নিচে দিচ্ছি। এবারে নেক্সট 25 নাম্বারটা, হ্যাঁ এখান থেকে একটু স্ক্রিনশট ডান করো। পূর্ণাপালরা ফার্স্ট পার্ট দিন রাতে SMS দিয়েছিলাম, SMS-এ সিন করেন না ভাই। তুমি না, শুধু মিনিমাম 500 আমার কাছে SMS আছে, মিনিমাম বলছি 500 SMS রিকোয়েস্ট আসছে। আমি ক্লাস নিয়ে ক্লান্ত ছিলাম, মাথা ব্যথা করছিলাম, আমি ঘুমাইছিলাম, আমি কারো SMS দেখি নাই। পরে তারপরে দেখছিলাম মনে হয়, একটু নিচে নামিয়ে দেন স্ক্রিনশট সব নিব। আচ্ছা ভাই একটু ছোট করেন। ছোট করবো, ছোট করলে বুঝতে সমস্যা, তাই আমি বড় করে দিচ্ছি। আচ্ছা দেখো এবার। আর আর এমনি তো PDF তো পেয়েই যাবা, সমস্যা নাই। এখন আপাতত যেগুলো দিচ্ছ এগুলো নাও। ওকে ডান। এরপর দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। ওকে দেখো, যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ। শেয়ার হোল্ডারগণ নিম্নের কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? খুব ইজিলি তাড়াতাড়ি ফার্স্ট অ্যান্সার বলবো, আমি কয়েকটা অ্যান্সার একসাথে দিব। তোমাদের অ্যান্সারের জন্য আমি একটু ওয়েট করছি। বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের, বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের, এ কথা মাথায় রাখবে, বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মাঝে 5:1 অনুপাতে নতুন শেয়ার কি বিতরণ করলো, বন্টনকৃত এই শেয়ারকে বলা হয়। তাড়াতাড়ি ফার্স্ট অ্যান্সার বলবা। 22-এর বি, 22-এর একবারে বলো না, 22, 23, 24 একবারে বলো, সমস্যা কি? 22, 23, 24 একবারে বলে দাও, প্রবলেম নাই। ভাইয়া তাড়াতাড়ি করেন, নামাজে যেতে হবে। হ্যাঁ ভাই অবশ্যই, আমি সকাল থেকে খাইতে পর্যন্ত পারি নাই, ব্রাশ পর্যন্ত করতে পারি নাই, তাহলে তাড়া তোমার থেকে আমার বেশি। আমার নিজেরই কালকে পরীক্ষা আছে, কালকেই ভাই। যাই হোক, শেয়ার হোল্ডারগণ নিম্নের কোনটির দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? লভ্যাংশ, এটার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়। 2 নাম্বার বোনাস শেয়ার, মানে 23 নাম্বার, বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? বোনাস শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে মালিকানা সত্ত্ব কী হবে? অপরিবর্তিত থাকবে। কেননা যেটা ব্যবসায় মুনাফা হিসেবে জমা ছিল সেটা শুধু কোথায় যাচ্ছে? শেয়ারে যাচ্ছে। তাই জমাকৃত মুনাফাটারও মালিক কে ছিল? শেয়ার মালিক। এখন শেয়ারে যাচ্ছে, সেটাও কি মালিক? শেয়ার মালিক। দ্যাটস ওয়াই জমাকৃত মুনাফা কমে যাচ্ছে আর আমাদের শেয়ার মালিকানা সত্ত্ব কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে জাবেদা হয় এরকম, শেয়ার মূলধন কি, এখানে জাবেদা এরকম হয়, জমাকৃত মুনাফা ডেবিট, জমাকৃত জাবেদা যদি বলে তাহলে জমাকৃত মুনাফা কি? ডেবিট, এবং শেয়ার মূলধন, না লিখতে ভালো লাগছে না, শেয়ার মূলধন কি? ক্রেডিট। এই হলো ব্যাপার। এরপরে একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 অনুপাতে, তাহলে বর্তমান শেয়ার বলেছে, আবার কি বিনামূল্যে বলেছে, তাহলে এটা অবশ্যই কি? বোনাস শেয়ার। কারণ বোনাস শেয়ারে টাকা দেওয়া হয় না, শুধু শেয়ার দেওয়া হয়, এবং যারা বর্তমান শেয়ার তাদেরকেই বোনাস দিবে, যারা শেয়ার মালিক না তাদের বোনাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাজেয়াপ্ত শেয়ার, পূর্ণ বিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্ত হিসাবের উদ্বৃত্ত কোন হিসাবে স্থানান্তর করা হয়? শেয়ার বাজেয়াপ্তকরণের পর। শেয়ার বাজেয়াপ্তকরণ করা হয় কেন সেটা কি জানো তোমরা? আগে আমাকে বলবা শেয়ার বাজেয়াপ্ত করা হয় কেন? ভাই তুমি অ্যান্সার বলে দেও, কারোর জন্য ওয়েট করা লাগবে না। হ্যাঁ আমি দ্রুত বলতেছি। বাজেয়াপ্ত শেয়ার পূর্ণ বিলিকর বাজেয়াপ্ত করা হয় এজন্যই, মানে যেটা আমি আগে বলতাম, ইংল্যান্ডে বা আমেরিকাতে শেয়ার কিস্তিতে বিক্রি করা হয়। ধরো একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা, প্রথম কিস্তিতে মানে প্রথমে আবেদনের সময় জমা দিতে হবে 30 টাকা, অথবা আর তারপরে কিস্তিতে জমা দিতে হবে ধরো 20 টাকা, ঠিক আছে? তারপরে কিস্তি দেওয়া লাগবে হয়তো ধরো 10 টাকা। এখন মনে করো যে এবং সর্বশেষ কিস্তিতে 30 টাকা দিয়ে ধরো একদম 100 টাকা যে দিবে সে শেয়ারটা পেয়ে যাবে। এখন কোনো একজন ব্যক্তি আমার কাছে শেয়ার কিনেছে, প্রথমে আবেদন করেছে, তারপর প্রথম কিস্তির টাকা দিয়েছে, দ্বিতীয় কিস্তির টাকাও দিয়েছে, তাহলে মোট কত টাকা দিয়েছে? 30, 20, 50 আর 10, তাহলে মোট 60 টাকা দিয়েছে 100 টাকার মধ্যে। তাহলে 100 থেকে 60 মাইনাস করলে কিন্তু তার কাছে এখনও 40 টাকা আমি পাই, মানে আমি অ্যাজ এ কোম্পানি ম্যানেজার হিসেবে। তো এখন কি হয়েছে দেখো, এই 40 টাকা সে দেয় নাই, আমি বারবার তাকে বলতেছি, বা ধরো মানে কল করা হয়েছে তাকে, যে তলব করা হয়েছে আপনি টাকা দিয়ে শেয়ার নিয়ে যান, কিন্তু সে হয়তো মারা গেছে। তাহলে কি করব? একটা সময় পরে আমি কি করব? এই শেয়ার তো 40 টাকা যে এখন পাবো, তাহলে 60 টাকায় তো শেয়ারটা বিক্রি করব না,
তখন এই যে 60 টাকা যেটা পেয়ে গেছি এটা আমি বাজেয়াপ্ত করব, করে নতুন করে শেয়ারটা আবার বিক্রি করে দিব। তাহলে নতুন করে আবার 100 টাকা যখন শেয়ার বিক্রি করব, এই 60 টাকা তো আমি বেশি পাইলাম, অতিরিক্ত পাইলাম। তাহলে এটা আমাদের কি অবশ্যই ব্যবসায়ের বা কোম্পানির কি আয়, শেয়ার বাজেয়াপ্ত কি কোম্পানির একটা আয়। তো এটা যে সঞ্চিতি বা উদ্ধৃত থাকে, এটা শেয়ার বাজেয়াপ্তর যে আয়টা সেটা মূলধন সঞ্চিতিতে স্থানান্তর করা হয়। কোথায়? মূলধন সঞ্চিতিতে স্থানান্তর করা হয়। আর জানি না তোমরা এটা বুঝতে পারছো কিনা হবে। তো মূলধন সঞ্চিতি যখন সরাসরি বলছে যে দেখো মূলধন সঞ্চিতিতে স্থানান্তর করা হয়। এরপরে 26 নাম্বার, অগ্রাধিকার শেয়ার সম্পর্কে কোনটি সত্য? একটি ইহা শেয়ার হোল্ডারগণের ইকুইটি মিশ্রণ। হ্যাঁ, এই যে এটা ঋণ আর ইকুইটির মিশ্রণ, ইহা ইকুইটির ও ঋণের মিশ্রণ। অ্যান্সার নাম্বার সি, ইহা ঋণ ও ইকুইটির মিশ্রণ। উদ্ধৃতপত্রে রিজার্ভ ফান্ডের মালিককে, উদ্ধৃতপত্রে রিজার্ভ ফান্ডের মালিককে শেয়ার হোল্ডার, রিজার্ভ ফান্ডের মালিক শেয়ার হোল্ডার। অগ্রাধিকার শেয়ার থেকে কি আসতে পারে? না ভাই, অগ্রাধিকার শেয়ার আসার সম্ভাবনা 10%। এই 10%-এর জন্য তোমার ওই ম্যাথ করা লাগবে না, অনেকগুলো অপশন আছে। আচ্ছা, বোনাস শেয়ার শুধুমাত্র ঘোষণা করা হয়, আমি আর বলছি বোনাস শেয়ার ঘোষণা করা হয় কি বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে। এরপরে দেখো আছে এখানে একটা কোশ্চেন ছিল, অপশান ওটা, রেনেটা লিমিটেড 10 টাকা মূল্যের 20,000 শেয়ার ইস্যু করে বা পূর্ণমূল্য পরিশোধিত 10% লভ্যাংশ ঘোষণা করলে ও লভ্যাংশের পরিমাণ কত? তাহলে 20,000 শেয়ার ইস্যু করছে, যার মূল্য 10 টাকা, তাহলে আমাদের এবং 10% লভ্যাংশ ঘোষণা করছে, তাহলে 20,000 শেয়ারে 10 টাকা করে হলে 20,000 গুণন 10, তাহলে টাকার পরিমাণ কত? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার কত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করছে? 10%, তাহলে কত টাকা হয়? 20,000 টাকায় হয়। তাহলে টাকার পরিমাণ কত? 20,000 টাকা। অ্যান্সার নাম্বার সি, কোম্পানির যে মূলধনের পরিমাণ সর্বোচ্চ হয়, আমরা যখন সরকারের কাছে অনুমতি নেই তখন একটু বেশি নেই, বাসা থেকে বাপ মায়ের কাছে অনুমতি নিলে একটু বেশি নেই, সো অনুমোদিত মূলধন হচ্ছে সব থেকে বেশি মূলধন। লভ্যাংশ প্রদানে প্রথম দাবি পূরণ করা হয় কার? আমরা সবসময় বলি কি তৃতীয় পক্ষের। আর হচ্ছে এখানে লভ্যাংশের ক্ষেত্রে সবসময় কার? অগ্রাধিকার শেয়ারদের, অগ্রাধিকার শেয়ার। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ কতটি? বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ 2টি। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ কয়টি? 2টি। এরপর রাইট শেয়ার ইস্যু করা হয়, রাইট শেয়ার ইস্যু করা হয় কার নিকট? যারা বর্তমান শেয়ার মালিক তাদের নিকটে কি করা হয়? রাইট শেয়ার ইস্যু করা হয়। বর্তমান শেয়ার হোল্ডার মাঝে তাদেরকে একটা অধিকার দেওয়া হচ্ছে যে যারা বর্তমান বিপদে পাশে ছিল তাদেরকে দিচ্ছি, সো এটা হচ্ছে রাইট শেয়ার। অবহারে শেয়ার বন্টন, অবহারে শেয়ার বন্টন একটি মূলধন জাতীয় লস, মূলধন জাতীয় লস বা মূলধন জাতীয় লোকসান। প্রতিটি 100 টাকা মূল্যে 2000টি শেয়ার বিক্রয় মূল্য 2,10,000 টাকা, অন্যদিকে 3,000টি শেয়ারের বিক্রয় মূল্য 2,95,000 টাকা। তাহলে শেয়ার অধিহার এবং অবহারের পরিমাণ কত? তাহলে যেখানে 2,000 শেয়ারের দাম হওয়ার কত 2 লক্ষ, কিন্তু 10,000 বেশি পাইছি, তাহলে এই 10,000 টাকা কি শেয়ার অধিহার। এবং এই দেখো পরবর্তী যেখানে 3 লক্ষ টাকা মূল্য দাম হওয়ার কথা সেখানে কত? 2,95,000, এই 5,000 টাকা কি শেয়ার অবহার। এই হচ্ছে ব্যাপার। কোম্পানি, পরেরটা ফার্স্ট অ্যান্সার বলিও তোমরা, আমি একটু অ্যান্সার দেখব। কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অধিহার হিসাবে সঞ্চিত অর্থ ব্যয় করা যায় প্রাথমিক খরচ অবলম্বনে, অবলেখকের দপ্তরি অবলম্বনে, দস্তুরি সুনাম অবলম্বন, সবগুলা। উত্তর হবে সবগুলা। আফরিন সুলতানা আলিফ এখন পড়ায় ব্যস্ত, দেখবো সি একটু ব্রেক দেন। না ভাই ব্রেক দিব না, আমি একবারে মোটামুটি শেষ করব, যতটুকু পারবো পড়াবো, না পারলে পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ থেকে প্রশ্নগুলো অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? অবশ্যই দেখে নিবা। এবং আমি আবার বলছি যে প্রিভিয়াস 2টা বা 3টা বছরের যারা আরও বেশি অবশ্যই এতটুকু এমসিকিউ পড়বো না, আমি আবার বলছি জাস্ট এতটাই এমসিকিউ পড়বো না, আরও একটু বেশি এমসিকিউ পড়ে যাবা। প্রিভিয়াস 3 বছরের এমসিকিউ পড়ে যাবা, মিনিমাম প্রিভিয়াস 3 বছরের এমসিকিউ পড়ে যাবা। বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু সলভ করে যাবা বুঝে বুঝে, ইনশাল্লাহ সব কমন থাকবে। শুধুমাত্র লাভ হলে লভ্যাংশ পায়, লাভ না হলে পরবর্তী লভ্যাংশ দাবি করা যায় না, উহা একটি অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের মধ্যে সঞ্চয়ী অসঞ্চয়ী আছে। সঞ্চয়ীরা 6 বছর পর্যন্ত সঞ্চয় থাকে, আর অগ্রাধিকার শেয়ার মানে অসঞ্চয়ীতে সঞ্চয় থাকে না। বাট্টায় শেয়ার ইস্যু হলে, যদি বাট্টায় শেয়ার ইস্যু করা হয়, উদ্বৃত্ত মূলধন দায় কমে, ভারসাম্য হারায় বেড়ে যায়, একই থাকে। উত্তর হচ্ছে যেহেতু শেয়ার অবহার এবং অধিহার
এদের কোনো বাপ মা নাই, মানে এরা মূলধনের সাথে কখনোই অ্যাডজাস্টেড না, কোনো সম্পর্ক নাই। মূলধনের লিখিত যে মূল্য সেই মূল্যেই কী হবে, মূলধন হিসাব করতে হবে। অর্থাৎ যদি 10 টাকা মূল্যে লিখিত থাকে, যদি 10টা শেয়ার হয়, এটা অধিহারে বিক্রি করুক বা অবহারে বিক্রি করুক, শেয়ার মূলধনের পরিমাণ কত হবে, শেয়ার মূলধন হবে এই 10 10-এ 100 টাকা। এখানে যদি 500 টাকা অধিহারে বিক্রি করে তাও শেয়ার মূলধন 100 টাকা, যদি 10 টাকায় বিক্রি করে তারপরেও শেয়ার মূলধন কত, 100 টাকা। দ্যাটস ওয়াই শেয়ার মূলধন একই থাকবে। এরপরে প্রস্তাবিত লভ্যাংশ কোন ধরনের হিসাব, আমরা ভালোভাবে জানি প্রস্তাবিত লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে, সেটা ব্যবসায়ের জন্য একটি কি দায়, 39 নাম্বার, সেটা ব্যবসায় একটি দায়। আমি দেখতেছি কিন্তু আমি ভাইয়া পিডিএফ অ্যান্সার দিয়ে, হ্যাঁ পিডিএফে আমি অ্যান্সার দিয়ে দিব, মানে অ্যান্সার দিয়ে দিয়েছি অবশ্য অলরেডি ওটাতে। আমার কমেন্টটা একটু দেখেন। শ্রাবণী আক্তার শিকায়ত দেখে ফেলেছি, একটু ব্রেক দেন ভাই, ব্রেক দেওয়া যাবে না, 33-এর সময়া, হ্যাঁ 33 অনেক আগে চলে গেছে ভাই, এখন তো 39 করতেছি আমি। এরপরে 40, শেয়ার বিক্রয় করে কোম্পানি সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে তাকে বলা হয়, সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে সেটাকে বলা হয় অনুমোদিত মূলধন। এটা সরকারের কাছে অনুমতি নেওয়া হয়েছে, মানে এর বেশি আর পারবো না, এ পর্যন্ত যত অনুমতি নেওয়া আছে। আচ্ছা, শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত দ্বারা শেয়ার অবহার অবলোপন করা হলে জাবেদা কী হবে, শেয়ার বাজেয়াপ্তকরণের হিসাবে উদ্বৃত্ত দ্বারা যখন শেয়ার অবহার অবলোপন করব, তাহলে শেয়ার অবহার নামের যে সম্পদ মানে অলিক সম্পদ সেটা কমে যাবে। সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট। আর শেয়ার বাজেয়াপ্ত তো একটা কী বলছিলাম, একটা আয়, সেটা যখন তোমাদের কমে যাবে, বাজেয়াপ্ত থেকে কমে যাচ্ছে, তো বাজেয়াপ্ত তখন কী হবে, ডেবিট হবে। তাহলে জাবেদা কী হবে, শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব ডেবিট, আর হচ্ছে আমাদের শেয়ার অবহার হিসাব ক্রেডিট। তাহলে অ্যান্সার নাম্বার কত হচ্ছে, শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব ডেবিট আর এটা না, এই যে শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব ডেবিট আর শেয়ার অবহার হিসাব ক্রেডিট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। লিখিত মূল্য অধিক মূল্যে শেয়ার ইস্যু করাকে কি বলা হয়, লিখিত মূল্যের চেয়ে অধিক মূল্যে যখন শেয়ার ইস্যু করবে তখন তাকে কি বলা হয়, শেয়ার অধিহার। মাথায় রাখিও। বিবরণপত্র প্রচারে কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন অবশ্যই সংগ্রহ করতে হবে, বিবরণপত্র প্রচারে কতদিনের মধ্যে অবশ্যই সংগ্রহ করতে হবে, 180 দিন। 180 দিনের মধ্যে অবশ্যই সংগ্রহ করতে হবে। যদি 180 দিনের মধ্যে সংগ্রহ করতে না পারে তাহলে পরবর্তী 10 দিনের মধ্যে ফেরত দিতে হবে। যদি ওই 10 দিনের মধ্যে ফেরত দিতে না পারে তাহলে কি করতে হবে, মিনিমাম 5% সুদ সহ ফেরত দিতে হবে টাকা। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার শেষ। পরে এগুলো একটু এমসিকিউ নিও, স্ক্রিনশট নিও। ফার্স্ট স্ক্রিনশট একটু ডান করো। স্ক্রিনশট ফার্স্ট। হ্যাঁ, যা পড়াইছি আজকে না পড়াই পিডিএফ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে তোমাদের একটু বুঝতে একটু কষ্ট হতে পারে কিছু ম্যাথ, তারপরে একটু বোঝার চেষ্টা করো। অনেকক্ষণই পড়ালাম, আজকে আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফে এইগুলো দেখে নিও। আর হচ্ছে ক্লাস মানে এই এমসিকিউ বোঝানোর ক্লাসটা কন্টিনিউ করবো না, বাদ বাকিগুলো তোমরা আশা করি বুঝতে পারবা। এখানে দেখো আরও এমসিকিউ আছে, এমসিকিউ খুব বেশি নাই, এই এমসিকিউগুলো একটু অবশ্যই দেখবা। আমরা হচ্ছে পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, এই যে এটা একটু নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো একটু দেখে যাও। শাহরিয়ার নাফিস ভাইয়া লাস্ট পর্যন্ত আছি আমি ভাই, নিচে নামান ভাইয়া, আজান পড়তেছে। হ্যাঁ ভাই, এই জন্য আজান পড়তেছে ভাই, আমি নিজেও ক্লান্ত, মাত্র 3 ঘন্টা ঘুমাইতে পারছি রাতে, আমার ঘুমানো লাগবে, কালকে পরীক্ষা আছে, পড়াশোনা করা দরকার লাগবে, মানে খুব বাজে অবস্থা। ভাই 4টা অধ্যায় পড়লে কি 15টা আসবে? হ্যাঁ, 4টা অধ্যায় পড়লে 15টা কমন পাবে ইনশাআল্লাহ। আব্দুর রব, মোজাম্মেল আহমেদ ভাইয়া, পিডিএফের মধ্যে পাশাপাশি উত্তর, হ্যাঁ পিডিএফের মধ্যে আমি পাশাপাশি উত্তর দিয়েছি, সমস্যা নাই, পেয়ে যাবে আজকে। ভাইয়া পিডিএফের কোশ্চেনের সাথে অ্যান্সার, হ্যাঁ পিডিএফের কোশ্চেনের সাথে অ্যান্সার দিয়েছি। লিলি, পিডিএফ কই? হ্যাঁ ভাই, পিডিএফ আছে, এই যে দেখো, এটাও একটা পিডিএফ, যদিও একটু স্ক্রিনশট নিও। ঠিক আছে, আমি এগুলো সবাই দিয়ে দিব তোমাদেরকে, তোমরা একটু দেখে নিও। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও ইনশাল্লাহ। বেঁচে থাকলে কোনো একদিন কোনো জায়গায় কোনো প্লেসে কারোর সাথে কোনোভাবে দেখা হয়ে যেতে পারে। আর ইনশাল্লাহ ভালো থাকো, ইনশাল্লাহ সবসময় দোয়া করি, আমার জন্য দোয়া রাখিও। এতটুকুই বলছি, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে, টেনশনের কোনো কারণ নাই, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।